এগেন আমি বিএনপির না, আমার থেকে অবভিয়াসলি রনি ভাই বিএনপি সম্বন্ধে অনেক বেশি জানেন, কারণ 18তে কিন্তু বিএনপির হয়ে রনি ভাই নির্বাচন করেছেন। সো একটা সময় হলো রাইট নাও যদি একটু বিচ্যুত থাকেন, একটা সময় একদম গভীরভাবে ভেতর থেকে উনি বিএনপির সাথে ছিলেন। সো ওই হিসেবে অবভিয়াসলি উনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন। আমি বাইরে থেকে কথাই বলছি, এবং অবভিয়াসলি রাজনৈতিক অঙ্গনে সবাই আছি একসাথে কিছু দূর কাজ করা হিসেবে আমি যেটা বলতে পারি যে বিএনপি গত 15.5 বছরে যেভাবে যেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন এই যে সালাউদ্দিন সাহেবের কথাই বলা হলো, এই বেচারা কোনো মতে যান বাঁচিয়ে ফিরে এসেছে। মানে আই কান্ট ইম্যাজিন, আমি 2013 সালে আমাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আমাকে ইন্ডিয়াতেই পাঠানোর কথা ছিল, আমি বেঁচে গেছি, ইন্ডিয়া পাঠাইতে পারে নাই বা পাঠায় নাই। বাট যাক, মানে এরকম একটা অবস্থা থেকে একটা মানুষ 8-10 বছর পর কিভাবে ফেরত আসতে পারে, মানে মেন্টাল স্যানিটি কিভাবে থাকতে পারে, বা কোনো কিছু কিভাবে থাকতে পারে, এটা আসলেই কিন্তু খুবই সারপ্রাইজিং। সো ওই জায়গা থেকে তাহলে একটার পর একটা নেতার কথা যদি বলেন, তাদের উপর দিয়ে যা গেছে, কর্মীদের উপর দিয়ে যা গেছে, আবার আজকে এমন একটা জায়গায় সৃষ্টি করা হচ্ছে যেই জায়গায় দেখেন এখন একটা জিনিস বলি আপনাকে, যে আমি নিজে অনেক জায়গায় দেখেছি ছাত্রলীগ যুবলীগের সাথে ছিল, বড় নেতা ছিল না, লুটপাটের সাথে জড়িত থাকতো। এইগুলো এখন লুটপাটি করে যাচ্ছে ছাত্রদল বা যুব দলের নামে। লোকটা কিন্তু 16 বছরে, মানে যেই কয়েকটা এলাকায় আমার অনেক লোকজন আছে, আমি একটু বেশি জানি, এরকম কয়েকটা এলাকার কথা আমি বলছি। ছবিটা পাল্টেছে, উপরে তোমার শেখ হাসিনার ছবি, তারেক জিয়ার ছবি, তারা এখন বেগম খালেদা জিয়ার, তারেক জিয়া সাহেবের ছবি, এগুলো ছবি লাগাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওই ব্যক্তিগুলো। তো এখানে অবভিয়াসলি এগেন আমি বিএনপির জন্য এক্সকিউজ দিচ্ছি না, বিএনপি দল কি করবেন, তারা তাদের লোকজন কিভাবে কন্ট্রোল করবে, এটা তাদের মাথা ব্যথা। কিন্তু তাদের নাম ব্যানার হিসেবে ব্যবহার করে যে ওই সেম লুটেরারা এখনো অনেক লুটপাট করছে, এইটাও কিন্তু সত্যি। পয়েন্টটা হলো যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আগে কেন লুটপাট করতে পারতো? শুধু এরা দুশ্চরিত্র দুষ্ট তার জন্য না, আইন শৃঙ্খলা বাহিনী নৌকা বাহিনী হিসেবে এদেরকে সহযোগিতা করতো, তার জন্য লুটপাট করতে পারতো। তাহলে আজকে কি আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে সহযোগিতা করছে? না, হয়তো বড় দাগে করছে না, কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীরও হাতে ওই শক্তিটা নেই যে তাদেরকে রোধ করতে পারবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে শক্তি নেই, এবং আমি পুরোপুরি মানছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অগাস্ট স্পেশালি গত জুলাইতে যা হয়ে গেছে, তারপর হঠাৎ করে শক্তি ফেরত আসার কথা না। হ্যাভিং সেড দ্যাট, আজকে পর্যন্ত 8 মাস পর যে দুরবস্থা, এটার থেকে হয়তো আরেকটু বেটার থাকা উচিত ছিল, এটা গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রবলেমগুলো হচ্ছে ওই যে নির্বাচন রিলেটেড যে প্রবলেমগুলো না, যে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা অ্যানালজি ব্যবহার করি, যে আপনি যদি যুদ্ধক্ষেত্রে গেছেন, চিন্তা করেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে একদম ব্যাটল গ্রাউন্ডে, মানে ব্যাটল ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন, যে যুদ্ধ লাইনের পিছে দুইটা দলেরই মেডিকেল ক্যাম্প থাকে, সেখানে মেডিকরা, আপনি গুলি খেয়েছেন, তাড়াতাড়ি একটু ব্যান্ডেজ টেন্ডেজ করে, মানে আপনার জীবন যেন রক্ষা হয় এতটুকু কাজ করা, আপনাকে পিছে ক্লোজেস্ট শহরে হাসপাতালে পাঠাবে। সো এটা টেম্পোরারি একটা সেটেলমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যে গুলি খেয়েছেন, আসবেন, রক্ত প্রবাহটা মানে জাস্ট বন্ধ করবে, যে রক্তক্ষরণ কম হয়, তারপর আপনাকে আরাম করে যেন হাসপাতালে নেওয়া যায়, হাসপাতালের কাজ আপনার যান বাঁচানো, ঠিক আছে? তাহলে এটা টেম্পোরারি একটা সেট। তো এইখানে আসলে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনাকে পুরো সুস্থ করে এই মেডিকেল ব্যারাকস আপনাকে পুরো সুস্থ করে ছাড়বে, কিন্তু এইখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা রিজনেবল, ফার্স্ট এডটা ওনারা রিজনেবল করছেন, ভুল ত্রুটি সবারই হয়, ওনাদেরও ভুল ত্রুটি হচ্ছে, এখানে বড় দাগে দোষ ধরার কিছু নেই। যেমন মনে করেন একটা বড় ভুল ত্রুটি হচ্ছে যে ওনারা এই ল এনফোর্সমেন্ট কন্ট্রোলে আনতে পারছেন না, কমার্শিয়াল অ্যাঙ্গেলেও ইনভেস্টমেন্ট ফার্স্ট এড দেওয়ার চেয়ে বেশি কাজ করতে চাচ্ছেন কিনা। প্রবলেমটা হলো এখানে এইটাই আমি আসছি, যে ওনাদের কাজ ফার্স্ট এড, ওনাদের অভিজ্ঞতা ফার্স্ট এড, ওনারা মেডিক্স, হঠাৎ করে ওনাদের ভেতর থেকে, জ্ঞান আমি মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে বলছি না, বাট আমি বলছি ওনাদের ভেতর থেকে এরকম আওয়াজ আসছে বা প্রচেষ্টা আসছে যে ওনারাই হাসপাতাল হবেন। তো ওনারাই যদি হাসপাতাল হন, তাহলে না ওনারা মেডিকেল কাজটা ঠিকভাবে করতে পারবেন, না হাসপাতালের কাজ তো ওনারা জানেনই না, সো তাহলে রুগীকে বাঁচানো অনেক মুশকিল হয়ে যেতে পারে। এই জায়গাটা আমরা আটকে আছি। আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, এই বিরতির পরও এসে আপনাদেরকে পাবো আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের সাথে আজকের অতিথি জনাব গোলাম মাওলা রনি এবং জনাব ববি হাজ্জাজ। রনি ভাই, ওই বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। সেটি হচ্ছে, আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে বিএনপি একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন, এবং তখন বিএনপি বেরিয়ে এসে বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে, এ কথা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন, এবং বিএনপি মহাসচিব তখন আশা করেছিলেন যে খুব শীঘ্রই সরকার একটি তারিখ ঘোষণা করবে। এবং ওই সময় আরেকটা তথ্য বলি, যদি ওরকম ঘোষণা না পায় তাহলে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে। এর মধ্যে আমরা দেখি নাই গত 2-2.5 মাসে কোনো কর্মসূচি। এমনি নিয়মিত কর্মসূচি হয়, কিন্তু ওই নির্বাচনের দাবিতে কর্মসূচি বলতে আমরা আন্দোলন বুঝি, সেটা হয় নাই। তাহলে বিএনপি পরপর দুবার একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, কোনো আশ্বাস পেলেন না, দাবি পূরণ হলো না। সরকার কি বিএনপির এই দাবিকে বা বিএনপিকে একটু অগ্রাহ্য করছে? বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। হ্যাঁ, বিএনপিকে অগ্রাহ্য করছে এবং মনে করছে যে বিএনপিকে খুব সহজে ভয় দেখানো সম্ভব।
মনে করছে বিএনপির মধ্যে বিভক্তি দেখানো সম্ভব। এবং আলটিমেটলি সরকার তো দেশ যায়, আমি যেহেতু সরকারের সাথে সম্পৃক্ত ছিলাম 5টি বছর, ফলে এখানে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, এনএসআই কিভাবে কাজ করে, ডিজিএফআই কিভাবে কাজ করে, কিছুটা তো ধারণা আছে একদম প্র্যাকটিক্যালি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে তো তথ্য আছে যে জেলখানাতে গিয়ে জামাতের বিএনপির কোন কোন লোক কী কথা বলেছে, কার সঙ্গে কতটা লেনদেন হয়েছে, কোন দিন কত তারিখে কোন গোয়েন্দা সংস্থার পরামর্শে কে কোথায় পালিয়েছিল, এই জিনিসগুলো তো তাদের কাছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। আসার কারণে কি হচ্ছে, ওইরকমভাবে মোরালি নৈতিকভাবে কাউকে ভয় পেতে হলে যে ধরনের প্রেক্ষাপট দরকার, যে ধরনের এডুকেশন দরকার, ওই রিজনটা সরকারের কাছে এখনও শো আপ হয়নি। এখন রাজনীতিতে কতগুলো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে, যেমন ধরেন জনাব ববি হাজ্জাজ বা আমি গোলাম মোল্লা রনি, আমরা তো এখনও রাজনীতিতে আমরা কোনো পোর্ট্রেট তৈরি করতে পারিনি। পোর্ট্রেট কে তৈরি করেছে? জনাব ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের বলতে কি বোঝায়? কাউয়া কাদের, ইট মিনস কাউয়া কাদের, এই যে পোর্ট্রেট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কী দায় ঠেকছে একটা কাউয়া কাদেরকে, সে যাকে বলে ভয় পাবেন, তাকে পাত্তা দিবেন, তাকে প্রিভিলেজ দিবেন, কি দরকার পড়ছে বলেন তো? আচ্ছা, তারপর ধরুন কাউয়া কাদের সাহেবের সাথে কাউন্টার বিএনপির কারা কারা রাজনীতি করছে, জনাব রুহুল কবির রিজভী। এখন জনাব রুহুল কবির রিজভী আগস্ট মাসের 5 তারিখের আগে ওনার গায়ে যত শক্তি ছিল, আগস্ট মাসের পরে উনি আরও দুর্বল হয়ে গেছেন। এখন উনি লাঠি ছাড়া চলতে পারেন না। ওনার চোখে মুখে নর্মালি ওনার অনেক নেতাকর্মীর গালে এখন মাখন চলে আসছে, অনেকের দেহের শক্তি চলে আসছে। উপজেলা পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে যারা দামি দামি গাড়ি কেনার মতো অবস্থায় পৌঁছে গেছে। সেখানে জনাব রুহুল কবির রিজভী বা তার মতো যারা ডেডিকেটেড নেতা রয়েছেন, তাদের কেন স্বাস্থ্য নষ্ট হলো, কেন তাদের লাঠি এরকম হলো, এগুলো তো সরকার চিন্তা ভাবনা করবে। এখন সরকার যদি আপনাকে ভয় পেতে হয়, তাহলে আপনাকে তো সেই শক্তি থাকতে হবে। এখন মির্জা ফখরুল সাহেব দেখেন, এই গত 7 মাসে 7বার অসুস্থ হয়ে গেছেন। এই কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে তিনি সেখান থেকে আসলেন। একমাত্র দেখি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উনি একটু সুস্থ আছেন, আর বাকি সালাউদ্দিন সাহেব যেহেতু উনি ইন্ডিয়া থেকে আসছেন, সালাউদ্দিন সাহেবের বিষয়টা আবার আলাদা, বিকজ তাকে আবার আলটিমেটলি সরকারেরই একটা প্রচার মিডিয়া তারা ট্যাগ দিয়ে ফেলেছে, 2টো ট্যাগ, এটা সে কাটায় উঠতে পারছে না। প্রথম ট্যাগ হলো যে এই লোক এস আলমের লোক, এস আলমের গাড়িতে চড়েছে, এস আলমের ব্যবসা বাণিজ্য সেই দেখে, ফলে এই ধরনের বদনাম যখন এসে যায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন এসে যায়, তখন সেই মানুষ দাঁড়াতে পারে না। 2 নম্বর হলো সে বেচারা অনেক কষ্ট করে ভারতে ছিল, এখন বলা হয় সে হলো রয়্যাল লোক, সে বাংলাদেশে যাকে বলা হয় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য হি ইজ ট্রাইং, মানে ভারত তাকে সেখানে নিয়ে মগজধলাই করে। রাইট। তো এই 2টো ট্যাগ নিয়ে তিনি আসলে স্ট্রংলি কাজ করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, কাজ করতে পারছেন না। আর তাকে কিন্তু এখন ওইরকমভাবে কোনো পোর্টফোলিও দিচ্ছি করে, মানে বলা হচ্ছে যে তাকে সাধারণ সম্পাদক বানানো হবে। তো আমরা শুনলাম যে 3 জন সাধারণ সম্পাদকের একজন তিনি হবেন, কিন্তু সেটাও হচ্ছে না। আবার এদিকে মির্জা ফখরুল সাহেব, তিনি দীর্ঘদিন যাবত সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তো তার সাধারণ সম্পাদক যায় করে আজকে প্রায় 4-5 বছরই শুনছি যে ওনার সাধারণ সম্পাদক চলে যাবে, আর উনি এই প্রেশারই তো সবচেয়ে দুর্দিনে বিএনপিকে ধরে রেখে। রাইট। তো ওনাকে সেই জায়গাটাতে তো দল বা দেশ জাতি সেভাবে আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি, ফলে কি হচ্ছে, তার হাত পা দুর্বল হয়ে গেছে, আর তার হাতের যে লাঠি ওটা মোটা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। তো এই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুল কিংবা আদিলুর রহমান শুভ্র বা রেজওয়ানার কথা যদি চিন্তা করি, তাদের কি দরকার এই বয়স্ক মানুষদেরকে ভয় পাওয়া? নেতৃত্বটা কি বিএনপির দুর্বলতা হিসেবে দেখছে সরকার? অ্যাজ এ হোল না, মানে আমাদের গত 15 বছরে শেখ হাসিনার জন্য পুরো রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের এমন কোনো পোর্ট্রেট তৈরি হয়নি যে পোর্ট্রেট দেখে আমার কাছে মনে হতে পারে যে এই লোকটা মশিউর রহমান জাদু মিয়া, এই লোকটি ধরুন শাহ আজিজুর রহমান, এই লোকটি কমরেড মনি সিং, কিংবা এই লোকটি বদরুদ্দিন উমর, যার সামনে কলম ধরা যাবে না, যার সামনে কথা বলা যাবে না, কথা বলতে গেলেই ডিকশনারি জিজ্ঞাসা করতে হবে। এই রাজনীতিবিদদের মধ্যে এই লোকটা সুরঞ্জিত সেনগুপ্ত নন, এই লোকটি তোফায়েল আহমেদ নন। এখন তোফায়েল আহমেদ সাহেবের সঙ্গে সামনে বসে কথা বলবেন, আমার জাস্ট একটা উদাহরণ বলি ইসের জন্য, ববিও জানবেন, এরশাদের জমানাতে এরশাদের পক্ষ হয়ে কয়েকজন ব্যবসায়ীরা একটা রাজনৈতিক দল করার চেষ্টা করলে তার শীর্ষস্থানে ছিলেন সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান সাহেব কি একটা পার্টি করলেন, তো আমি সেদিন ওখানে ছিলাম, আমি তখন সাংবাদিক। তো তিনি ওখানে গেছেন, তিনি তখন এফবিসিআইয়ের সভাপতি সালমান এফ রহমান। তো তোফায়েল সাহেব দাঁড়ানো, তো তিনি বললেন, এই সালমান এদিকায়, তুই করে দেখায়, তুই এমন নেতা হয়ে গেছিস যে তুই খালেদা জিয়া শেখ হাসিনা দুজনকে এক টেবিলে বসাবি, এত বড় নেতা।
মানে জাস্ট এভাবে মাথাটা নোয়ায় রাখলেন। তো এই রাজনীতিবিদদের মধ্যে এখন দেখান তো যে এস আলমকে একটা গালি দেবে, বসুন্ধরাকে একটা গালি দেবে, বা ধরুন ইস্পাহানি গ্রুপকে একটা ধমক দেবে, ওইরকম রাজনীতিবিদ কই? প্রশাসনের একজন সেক্রেটারিকে ডাকবে, এদিকে আসেন, যেমন শেখ শহীদুল ইসলাম, তো তিনি তার সচিবের সঙ্গে তারই হচ্ছে, সচিব ভাই বলে আপনি লেখেন তো, এই বানানটা লেখেন তো, সচিব সাহেব লিখতে পারেনি তো। এখন সেই শেখ শহীদুল ইসলাম যখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওই রকম রাজনীতিবিদদের যে পোর্ট্রেট, এটা শেখ হাসিনার আমল থেকে এই পর্যন্ত এমন পর্যায়ে চলে গেছেন। ফলে এখন কি হচ্ছে, আসিফ, নাহিদ, মাহফুজ এদের মতো লোক মনে করছেন রাজনীতিবিদ মিন্স করাপ্টেড, মিন্স দুর্বলতা, এরা ভয় পায়, এরা লোভী, এদেরকে যে কোনো একটা ব্যবসা দিলেই এদের দমন হয়ে যায়, এদেরকে একটু জেলখানায় নিলে তারা তো ওই রাস্তায় যাচ্ছে। হ্যাঁ, যদি জেলখানায় নেওয়া হয়। তো এই যে একটা পোর্ট্রেট আমরা তৈরি করছি, সেই পোর্ট্রেটটা নিয়ে রাতারাতি, বিকজ এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিঙ্গেল ব্যক্তি নয়, তার সঙ্গে আমেরিকার একটা প্রশাসন আছে, তার সঙ্গে পশ্চিমে একটা গ্রুপ আছে, প্রেশার গ্রুপ আছে, তার সঙ্গে বাংলাদেশের একটা বিরাট এলিট ব্যবসায়িক গ্রুপ আছে, তার সঙ্গে আমলাতন্ত্র আছে, তার সঙ্গে মিলিটারি আছে। তো সে ইচ্ছা করলে কিন্তু সে যে কথাগুলো বলছে, ইটস এ কম্বিনেশন অফ ম্যানি ওয়ার্ডস। তো সেই জায়গাতে ফেস করার মতো ইউনিট ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা বাংলাদেশে এই মুহূর্তে যারাই আছেন অনেকেরই দীর্ঘ ক্যারিয়ার আছে, কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তাদেরকে। সে এখন একবার যদি একটা লোক, আপনি চিন্তা করেন, এই যে আমরা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা খাঁচায় ভরে তার সাথে খেলি, তার লেজ দিয়ে কান চুলকাই, বাঘের পিঠের উপর বসি, তারপরে বাঘের অন্য অন্য জায়গাতে একটু সুড়সুড়ি দেই, যেখানে যেখানে জায়গাটা আছে, বাঘ হাসে। এটা কেন? রয়্যাল বেঙ্গল টাইগার, অথচ ওই একই মানুষ আপনি সুন্দরবনে পাঠাই দেন, যদি বাঘের ওই ঘ্রাণ শুনে, উপযুক্ত পরিবেশে তার হ্যাঁ, মানে বাঘের ঘ্রাণ শুনে ওই লোকটা যে সার্কাসে খেলতেছে সে সেন্সলেস হয়ে পড়বে। তো সেই বাঘকে, এর কারণ হলো ওই বাঘটাকে সার্কাসে আনার আগে ওকে এমন নির্যাতন করা হয়েছে, ওকে এমন হিট দেওয়া হয়েছে, সে তার সমস্ত বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। কারণ আমরা আসলে বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি, দিস দ্য রিয়েলিটি।